আজকে আমরা পিকেতে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 82 এবং প্রেসির 18 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে অ্যাপস ব্যান্ড ইন ইন্ডিয়া, মানে সম্প্রতি ইন্ডিয়াতে যে অ্যাপসগুলো ব্যান্ড হয়েছে তার উপরে একটা রিপোর্ট দেখব, ঠিক আছে? এবং তার সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটা প্রতিবেদন দেখব। প্রতিবেদনটা কিসের উপর? সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের পুনরায় বিদেশে পাড়ি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আপনারা আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে দিয়ে থাকছি সেইগুলো পেয়ে যাবেন এবং তার প্রিভিয়াস যে আপডেট সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে কি বলছে দেখি। ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝবেন। এখানে বলছে অনেক দিন আগে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিল। তাহলে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি লিখে পাঠিয়েছিল, এই বিষয়টাকে আপনি কি পার্টিসিপেলে যদি করতে চান তাহলে পার্টিসিপেলে করতে পারেন। যদি আপনি মনে করেন যে কম্পাউন্ডে করব তাহলে কম্পাউন্ডেও কিন্তু করতে পারবেন, যে বাবাকে ছোট্ট রবি চিঠি লিখেছিল এবং পাঠিয়েছিল। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট বিষয়টাকে কিন্তু এইভাবেই কিন্তু আমরা করব। দেখুন কিভাবে বিষয়টাকে করছি। তাহলে প্রথমে বলছে অনেক দিন আগে, এই যে বিষয়টা বললো তাহলে আমরা সেভাবে লিখছি কি আ লং টাইম এগো, মানে অনেক দিন আগে। ঠিক আছে, একবার ওয়ান্স কে পাঠিয়েছিল? ছোট্ট রবি। তাহলে সাবজেক্ট হিসেবে লিখলাম লিটিল রবি। ঠিক আছে, ছোট্ট রবি মানে লিটিল রবি রোট আ লেটার মানে চিঠি লিখেছিল অ্যান্ড সেন্ট ইট এবং সেটাকে পাঠিয়েছিল টু হিজ ফাদার তার বাবার কাছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম যে কি কম্পাউন্ডে বিষয়টাকে কিন্তু পাস্ট ইনডিফিনিটে করলাম, যে একবার ছোট্ট রবি চিঠি লিখেছিল এবং তার বাবার কাছে পাঠিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বাবা তখন হিমালয়ে ভ্রমণ করছেন, মানে করছিলেন। ঠিক আছে, এমন সময় গুজব উঠল হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। দেখুন বিষয়টা কিন্তু ওয়াইল দিয়ে লেখাটাই কিন্তু বেস্ট হবে। দেখুন সেইভাবে কিন্তু করা হচ্ছে কি ওয়াইল মাই ফাদার, যখন আমার বাবা ওয়াজ ট্রাভেলিং মানে ভ্রমণ করছিলেন কোথায়? ইন হিমালয়াস মানে হিমালয়াতে। পাস্ট কন্টিনিউয়াসি বিষয়টাকে লিখলাম। তাহলে কি হলো? ওয়াইল মাই ফাদার ওয়াজ ট্রাভেলিং ইন দি হিমালয়াস, যখন আমার বাবা হিমালয়ে ভ্রমণ করছিলেন। এই বাবা বলতে কিন্তু আমার বাবা, এইভাবে কিন্তু সেন্সটাকে ধরে লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে এইরকম গুজব উঠেছিল। তাহলে কি গুজব উঠেছিল, তার মানে এটাকে কিন্তু আপনাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে করতে হবে। দেয়ার ওয়্যার রিউমার্স বা দেয়ার ওয়াজ রিউমার। ঠিক আছে, দেয়ার ওয়্যার রিউমার্স বা দেয়ার ওয়াজ রিউমার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেয়ার ওয়্যার রিউমার্স দ্যাট মানে এমনটা গুজব উঠেছিল যে কি দি রাশিয়ানস উড ক্রস, এই যে উডের ব্যাপারটা কিন্তু আমি আগে বলেছিলাম, বিষয়টাকে লক্ষ্য করবেন। তাহলে রাশিয়ানস উড ক্রস দি হিমালয়াস মানে রাশিয়া কি করবে? এই যে পেরিয়ে বিষয়টাকে পেরোবে এবং আক্রমণ করবে। ঠিক আছে, কম্পাউন্ডে করা হচ্ছে। তাহলে কি রাশিয়ানস উড ক্রস দি হিমালয়াস অ্যান্ড ইনভেড ইন্ডিয়া। ঠিক আছে, উডের পরে কিন্তু সবসময় বারবার ফার্স্ট ফর্ম হয়। তাহলে এই বিষয়টাকেও কিন্তু কম্পাউন্ডে করলাম। এই বিষয়টাকে ভালো করে লক্ষ্য করুন কিভাবে বলা হচ্ছে। এই হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, তার মানে হিমালয় পেরোবে এবং আক্রমণ করবে। ঠিক আছে, সেইভাবে কিন্তু করা হলো কি রাশিয়ানস উড ক্রস দি হিমালয়াস অ্যান্ড ইনভেড ইন্ডিয়া। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে রবির মায়ের হলো ভারী ভয়। ঠিক আছে, কর্তা যে হিমালয়ে গেছেন মানে রবির মায়ের ভারী ভয় হলো, অনেক ভয় হলো, খুব ভয় হলো, কারণ তার স্বামী তার হাজব্যান্ড হিমালয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এইভাবে লিখবো। দেখুন বিষয়টাকে কি রবিস মাদার মানে রবির মা সাবজেক্ট, রবিস মাদার বিকেম হয়ে উঠেছিল, কি হয়ে উঠেছিল? ভেরি ফ্রাইটেন্ড মানে খুব ভীত হয়ে উঠেছিল। ঠিক আছে, অ্যাজ কারণ হার হাজব্যান্ড হ্যাড গান টু দি হিমালয়াস বা হার হাজব্যান্ড ওয়েন্ট টু দি হিমালয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট লিখতে পারেন বা পাস্ট পারফেক্টও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেকেন্ড বিষয়টা। আচ্ছা, তাহলে কিভাবে করলাম? উপরেরটাকে আমরা কিভাবে করলাম? পাস্ট ইনডিফিনিটে করলাম কি রবিস মাদার রবির মা বিকেম ভেরি ফ্রাইটেন্ড, রবির মা প্রচণ্ড ভীত হয়ে পড়েছিল। অ্যাজ কারণ হার হাজব্যান্ড হ্যাড গান টু দি হিমালয়াস বা হার হাজব্যান্ড ওয়েন্ট টু দি হিমালয়াস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, হয়তো লজ্জা পেয়েছিলেন, তাই ছোট রবিকে ধরে একটা চিঠি লিখলেন। বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন কিভাবে করা হচ্ছে এখানে। এটা বলছে হয়তো পেয়েছিলেন, তাহলে সি মাইট বি অ্যাশেমড তিনি হয়তো লজ্জিত হয়েছিলেন
ঠিক আছে, শি মাইট বি অ্যাসেমড, তিনি হয়তো লজ্জিত হয়েছিলেন, প্যাসিভে লেখা হচ্ছে বিষয়টাকে, টু সে বলতে, কাদেরকে বলতে, টু দি এল্ডার ওয়ান্স, মানে এল্ডার ওয়ান্সদের বলতে, বড়দেরকে বলতে, ঠিক আছে। সো সুতরাং সি গট লিটিল রবি, সে ছোট্ট রবিকে দিয়ে কি করলো, টু রাইট আ লেটার, সে ছোট্ট রবিকে দিয়ে চিঠিটা লেখালো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে করলাম? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বাঁ দিকে সেরেস্তা, সেখানকার এক কর্মচারীর সাহায্যে যথাসাধ্য সম্বোধন শিরোনামা দিয়ে চিঠি লেখা হলো। চিঠি লেখা হলো মানে কি, চিঠি লেখানো হয়েছিল, প্যাসিভে কিন্তু করতে হবে বিষয়টাকে, ভালো করে ফলো করুন কিভাবে করা হচ্ছে। তাহলে কি, দেয়ার ওয়াজ আ অফিস অফ এস্টেট অন দি লেফট, মানে বাঁদিকে সেরেস্তার অফিস, ঠিক আছে। দি লেটার ওয়াজ রিটেন, মানে লেটারটাকে লেখানো হয়েছিল, উইথ দি বেস্ট পসিবল স্যালুটেশন, মানে বেস্ট পসিবল যথাসাধ্য সম্বোধন দিয়ে, অ্যান্ড অ্যাড্রেস এবং শিরোনামা দিয়ে, উইথ দি হেল্প অফ অ্যান এমপ্লয়ি ডে, মানে সেখানকার একজন এমপ্লয়ির দ্বারা বা কর্মচারীর দ্বারা। বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন। কি, দেয়ার ওয়াজ আ অফিস, দেয়ার ওয়াজ অ্যান অফিস হবে, এ হবে না, অ্যান হবে, ঠিক আছে। তাহলে দেয়ার ওয়াজ অ্যান অফিস মানে একটা অফিস ছিল, কিসের অফিস, দেয়ার ওয়াজ অ্যান অফিস অফ স্টেট, মানে সেরেস্তার একটা অফিস ছিল, কোথায়, অন দি লেফট, মানে বাঁ দিকে, ঠিক আছে, অন দি লেফট। তারপরে দেখুন, দি লেটার ওয়াজ রিটেন, মানে চিঠিটাকে লেখানো হয়েছিল, পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ করা হচ্ছে, দি লেটার ওয়াজ রিটেন উইথ দি বেস্ট পসিবল স্যালুটেশন, মানে যথাসাধ্য সম্বোধন দিয়ে, অ্যান্ড অ্যাড্রেস এবং শিরোনামা দিয়ে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, উইথ দি হেল্প অফ অ্যান এমপ্লয় ডে, মানে সেখানকার এক কর্মচারীর সাহায্যে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে তার উত্তরও এলো, তাহলে তার উত্তর এলো মানে কি, রিপ্লাই এসেছিল, তার মানে রিপ্লাই এসেছিল, তার মানে আপনাকে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, সাবজেক্টটাকে রিপ্লাই হিসেবে ধরবেন। তাহলে কিভাবে করা হচ্ছে, দি রিপ্লাই সাবজেক্ট লিখলাম, অলসো কেম, মানে রিপ্লাইও এসেছিল বা উত্তরও কিন্তু এসেছিল, পাস্ট ইনডিফিনাইট, এখানে সাবজেক্টটা কিন্তু দি রিপ্লাইকে ধরে করা হলো, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলা হচ্ছে বাবা লিখলেন রবি যেন ভাবনা না করে, রুশেরা এলে তিনি নিজের হাতে তাড়িয়ে দেবেন, মানে ন্যারেশন আপনারা যেভাবে করেন ইনডিরেক্ট স্পিচে, ঠিক এইভাবে কিন্তু ইনডিরেক্ট স্পিচে ব্যাপারটাকে কিন্তু লিখবেন। দেখুন সেইভাবেই আমরা করছি বিষয়টাকে, মানে রিপোর্টের যে স্পিচ সেটাকে যেরকমভাবে টেন্সে চেঞ্জ করে থাকেন সেরকমভাবে কিন্তু এই চেঞ্জটা কিন্তু করতে হবে এখানে। দেখুন, তাহলে বাবা লিখলেন মানে হিজ ফাদার, বাবা লিখলেন মানে সাবজেক্টটাকে এইভাবে দেখতে হবে কি, হিজ ফাদার রোড, তার বাবা লিখেছিল, ঠিক আছে, হিজ ফাদার রোড, বা মাই ফাদার রোড, যেভাবে আপনি ধরেছিলেন আগে সেইভাবেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হিজ ফাদার রোড দিয়েও করতে পারেন। তাহলে হিজ ফাদার রোড মানে বাবা লিখেছিলেন কি, তার বাবা লিখেছিলেন যে, কি লিখেছিলেন, রবি যেন ভাবনা না করে, মানে রবির ভাবনা করার প্রয়োজন ছিল না। তাহলে কি, রবি ডিড নট নিড, রবির প্রয়োজন ছিল না, টু বি অরিড মানে চিন্তিত হওয়ার বা ভাবনার, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। রবি ডিড নট নিড টু বি অরিড, রবির চিন্তিত হওয়ার প্রয়োজন ছিল না, ঠিক আছে। রুশেরা এলে তিনি নিজের হাতে তাড়িয়ে দেবেন, তাহলে ইফ দি রাশিয়ানস কেম, যদি রুশরা আসতো, হি হিমসেলফ তিনি নিজেই, নিজের হাতে মানে হচ্ছে হি হিমসেলফ তিনি নিজেই, উড ইভিক্ট দেম তাদেরকে বিতাড়িত করতেন, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন ভালো করে কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা, এই যে আনন্দে আত্মহারা এর একটা খুব সুন্দর ফ্রেজ আছে, ভালো করে লক্ষ্য করবেন। দেখুন কি বলা হচ্ছে, বিসাইড হিমসেলফ উইথ জয়, যেহেতু এখানে ছেলেটার কথা বলা হয়েছে তাই হিমসেলফ করা হলো। আপনি যদি নিজে আত্মহারা হন তাহলে কিন্তু এখানে লিখতে হবে মাইসেলফ, ঠিক আছে। এখানে কিন্তু ছেলেটার কথা বলা হচ্ছে তাই হিমসেলফ লেখা হলো। তাহলে বিসাইড হিমসেলফ বা বিসাইড সামওয়ান উইথ জয়, তার মানেই হচ্ছে আনন্দে আত্মহারা হওয়া, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখুন, চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা, তার মানে কি, হিজ সান তার ছেলে, ওয়াজ মানে হয়েছিলেন, কি হয়েছিলেন, হিজ সান ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ জয়, আনন্দে আত্মহারা হয়েছিলেন, হিজ সান ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ জয়, তার ছেলে আনন্দে আত্মহারা হয়েছিলেন, আফটার গেটিং দি লেটার মানে চিঠিটা পাওয়ার পরে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কীভাবে আমরা ফ্রেজটাকে এখানে ইউজ করলাম। আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল এই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। আপনাদের যদি এখনও প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা ক্লাসটাকে আবার প্রথম থেকে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। পরবর্তী হোম টাস্কটা দেখুন কি ছিল, এটা একটা প্রেসি ছিল, ফার্স্ট ভালো করে পড়ে নিন, পড়ে মানে বুঝুন কি বলতে চাইছে, খুব সুন্দর একটা বিষয় ছিল, এটাকে পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। পড়েছেন, বুঝতে পারছেন কি বলছে, দেখুন একবার পড়িয়ে দিই কি বলছে এখানে। বলছে অ্যানাদার মিটিং প্লেস মানে অন্য একটা মিটিংয়ের যে জায়গা, ফর স্কলার্স পণ্ডিতদের জন্য, ওয়াজ ছিল কি, দি ফেমাস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাট নালন্দা, মানে নালন্দার যে বুদ্ধিস্ট ফেমাস ইউনিভার্সিটি সেটাই কিন্তু একটা স্কলার্সদের মিটিংয়ের কিন্তু একটা জায়গা ছিল, ঠিক আছে। তারপর দেখুন,
দি রুইন্স অফ হুইচ, যার ধ্বংসাবশেষ মে স্টিল বি সিন, এখনো পর্যন্ত দেখা যেতে পারে, সাম 40 মাইলস মানে সাউথ ওয়েস্ট অফ পাটনা, মানে পাটনার সাউথ ওয়েস্টে 40 মাইলস দূরে কিন্তু দেখা যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, ইটস চিফ প্যাট্রনস মানে এর প্রধান পৃষ্ঠপোষক ওয়্যার ছিলেন দি গুপ্তা কিংস মানে গুপ্ত রাজারা। ঠিক আছে, ওয়েন হিউয়েন সাং দি চাইনিজ ট্রাভেলার মানে চাইনিজ ট্রাভেলার যিনি হিউয়েন সাং ভিজিটেড ইট, যখন এটাকে পরিদর্শন করে তখন কি হি ফাউন্ডেড দ্যাট, তিনি দেখেছিলেন যে দি ইউনিভার্সিটি ওয়াজ হাউসড, মানে এই হাউসটাকে কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। তাহলে দি ইউনিভার্সিটি ওয়াজ হাউসড মানে বাড়িটি আয়োজিত ছিল কেমনভাবে, ইন ইউনিভার্সিটি আয়োজিত ছিল কেমনভাবে, ইন ফাইন বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিংয়ে, অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ, এবং আরও কি বলছে সেটা আরও বলছে যে দেয়ার ওয়াজ আ স্প্লেন্ডিড লাইব্রেরি, এবং সেখানে কিন্তু একটা দুর্দান্ত গ্রন্থাগার মানে লাইব্রেরি কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে দেখুন হি সেস, তিনি বলেন, কি বলেন, দি প্রিস্ট মানে যে সমস্ত পুরোহিতরা ওখানে ছিল, হু নাম্বার্ড মেনি থাউজেন্ড, যাদের সংখ্যা কিনা কয়েক হাজার, আর এনগেজড, তারা কিন্তু এনগেজড ছিল, নিয়োজিত ছিল, ইন ডিসকাশনস মানে ডিসকাশনে। ঠিক আছে, তারপরে দেখুন ইফ এনি আনঅথরাইজড পার্সন, আনঅথরাইজড মানে অথরাইজড নয় এমন ব্যক্তি, অননুমোদিত ব্যক্তি মানে যাদের অনুমতি দেওয়া নেই সেরকম ব্যক্তি, পার্সন ডেজায়ার টু এন্টার, যারা কিনা এরকম ডেজায়ার করে ভিতরে প্রবেশ করার দি ইউনিভার্সিটির, অ্যান্ড টেক পার্ট ইন দি ডিসকাশন মানে ডিসকাশনে টেক পার্ট করতে চায়, অংশ নিতে চায়, দি কিপার অ্যাট দি গেট, তখন কি করতো, গেট কিপার যিনি, তিনি কি করতেন, আস্ক দেম, তাদেরকে জিজ্ঞাসা করতেন, সাম হার্ড কোশ্চেন্স, কিছু কঠিন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতেন। ঠিক আছে, আচ্ছা, অনলি দোজ হু ক্যান আনসার, যারা কিনা এই উত্তর দিতে পারতো দি কোশ্চেন, সেই কোশ্চেনের, আর অ্যালো টু এন্টার, তাদের কিন্তু এন্টারের অনুমতি দেওয়া হতো। ঠিক আছে, তারপরে কি বলছে, স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া, মানে অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাম ফ্রম চায়না, জাপান, সিলন অ্যান্ড কোরিয়া, মানে এই সমস্ত দেশ থেকে, অল ওভার ইন্ডিয়া থেকে এবং এই সমস্ত দেশ থেকে স্টুডেন্টসদেরকে কুড বি সিন দেয়ার, সেখানে দেখা যেত। ঠিক আছে, তারপরে কি বলছে, অল ওয়েন্ট ওয়েল টিল এডি, মানে এডি পর্যন্ত এটা কিন্তু ঠিকঠাক চলেছিল, ওয়েন দিস রিনাউন্ড সিট অফ লার্নিং, মানে এই যে শিক্ষার যে রিনাউন্ড যে সিটটা, এই যে ইউনিভার্সিটিটা, সেইটার কথা বলা হচ্ছে, সেইটা ওয়াজ ডেস্ট্রয়েড, ধ্বংস করা হলো, বাই দি ইনভেডার্স মানে আক্রমণকারীদের দ্বারা, বা যারা বাইরে থেকে এসে আক্রমণ করছে তাদের দ্বারা কিন্তু এরকমভাবে তাদের সেটাকে ডিস্ট্রয় করা হলো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে কি বলতে চাইছে, কি বুঝলেন আপনারা, এখানে বলতে চাইছে কি বিষয়টা, এখানে বলতে চাইছে যে গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতায় নালন্দা যে শিক্ষা কেন্দ্র বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, সেটা কিন্তু একটা পণ্ডিতদের সমাগমে পরিণত হয়েছিল, কাদের পৃষ্ঠপোষকতায়, এই গুপ্ত কিংদের কিন্তু পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র যে ভারতের ছেলেমেয়েরাই যেত তা নয়, সেখানে কিন্তু বহু দেশ বিদেশ থেকেও ছেলেমেয়েরা কিন্তু আসতো শিক্ষা লাভ করতে, এবং কি হতো, সেই শিক্ষা ব্যবস্থাটা এমনটাই ছিল যে সেই হিউয়েন সাং সেই সম্পর্কে অনেক কিছু বলেছেন, সেটা আমরা ধরছি না, কিন্তু এই এই যে ইউনিভার্সিটি, এইটা কিন্তু কি হয়, বহিরাগতদের আক্রমণের দ্বারা কিন্তু এটা ধ্বংস হয়ে যায়, কিন্তু তার অস্তিত্ব বা তার যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের অস্তিত্ব কিন্তু এখনও পর্যন্ত আমরা পাটনাতে কিন্তু পেয়ে থাকি। এই বিষয়টাই বলতে চাইছে। তাহলে আপনারা যখন বিষয়টাকে ভালো করে পড়লেন, তখন তারপরে একটা চেষ্টা করবেন সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা কিভাবে টাইটেলটা দিলাম, কি, নালন্দা ইউনিভার্সিটি অ্যান্ড এপিসেন্টার অফ লার্নিং, মানে নালন্দা ইউনিভার্সিটিটা কি, সেটা হচ্ছে শিক্ষার একটা উপকেন্দ্র। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আনসারটা কিভাবে করছি ভালো করে ফলো করবেন। এখানে কি বলা হচ্ছে ভালো করে বুঝুন কি বলছে। এখানে বলা হচ্ছে আন্ডার দি প্যাট্রোনেজ অফ দি গুপ্তা কিংস, মানে গুপ্তা কিংসদের তত্ত্বাবধানে বা পৃষ্ঠপোষকতায় নালন্দা বিকেম আ গ্যাদারিং, নালন্দা হয়ে উঠেছিল একটা সমাবেশ, সমারোহ, কিসের, মিটিং প্লেস অফ মেনি স্কলার্স, মানে অনেক পণ্ডিতদের সমাগম বা সঙ্গমে কিন্তু পরিণত হয়েছিল। ঠিক আছে, তারপর দেখুন কি বলছে, মেনি স্টুডেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে দেশ বিদেশ থেকে অনেক স্টুডেন্টসরা ইউজড টু কাম, আসতেন, দেয়ার, সেখানে, ফর এডুকেশন, শিক্ষা লাভের জন্য। ঠিক আছে, বাট ইট ওয়াজ ডিস্ট্রয়েড, কিন্তু এটা ধ্বংস হয় বাই দি ইনভেডার্স, মানে কি, ইনভেডার্সদের দ্বারা, মানে বহিরাগতদের দ্বারা, অ্যান্ড ইটস, এবং এর রুইন্স মানে এর ধ্বংসাবশেষ, ইজ নাও ফাউন্ড, এখনও দেখা যায়, ইন পাটনাতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে করলাম। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে বিষয়টাকে যে কিভাবে করতে হচ্ছে প্রেসি, বারংবার সেই একই কথা বলতে হয়, কি বারবার আপনারা ভালো করে পড়বেন বিষয়টাকে, পড়ার পর যে বিষয়টা বুঝবেন সেই বিষয়টা যে ব্রেন ম্যাপ তৈরি হচ্ছে আপনাদের মধ্যে, বারবার পড়ার পরে, দ্রুত পড়ার পরে সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন, এবং সেই টাইটেল অনুযায়ী কিন্তু বিষয়টাকে যেটা বুঝেছেন সেটা কিন্তু নিজের ভাষাতে প্রকাশ করবেন।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, এই যে প্রেসি প্যাসেজটা এটা আমরা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কি ছিল দেখুন, এটা একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল যে ইন্ডিয়াতে যে সমস্ত অ্যাপসগুলো ব্যান্ড হয়েছে রিসেন্টলি তার উপরে একটা রিপোর্ট। দেখুন আমরা কিভাবে এটাকে করছি, ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবো রিপোর্টে, কি দিলাম দেখুন, স্ট্রিক্ট মেসেজ টু চায়না, স্ট্রিক্ট মেসেজ টু চায়না ইন্ডিয়া। আর মানে ইন্ডিয়া একটা স্ট্রিক্ট মেসেজ দিয়েছে চায়নাকে, সেটা কি, সেটা হলো কি, ইন্ডিয়া ব্যান্ড 59 চাইনিজ অ্যাপস। ঠিক আছে, একটা কঠোর মেসেজ, একটা কঠোর বার্তা ইন্ডিয়া চায়নার প্রতি, সেটা কি, সেটা হলো ইন্ডিয়া 59 চাইনিজ অ্যাপস ব্যান করে দিয়েছে সেইটার প্রতি। ঠিক আছে, এইভাবে আমরা টাইটেলটা দিলাম, তারপরে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাট আমরা দিলাম। ঠিক আছে, তারপরে দেখুন কিভাবে আমরা বিষয়টাকে লিখছি। আমরা ফার্স্ট প্যারাগ্রাফে কি দেখবো, যে রিপোর্টটা লিখতে চলেছি তার সংক্ষিপ্ত একটা ব্যাপার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে আমরা কিন্তু দেখবো। দেখুন কিভাবে বিষয়টাকে লেখা হচ্ছে, এখানে ভালো করে ফলো করবেন। দেখুন, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ইজ ইন ফুল অফ এক্সাইটমেন্ট এগেন, মানে আবার কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং এই যে প্ল্যাটফর্ম এটা কিন্তু আবার উত্তেজনায় ভরপুর হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, দি ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেজর স্টেপস, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা মেজর স্টেপস নিয়েছে এগেনস্ট চায়না, চায়নার বিরুদ্ধে, বাই ব্যানিং আ নাম্বার অফ চাইনিজ অ্যাপ, মানে নাম্বার অফ চাইনিজ যে অ্যাপস সেই চাইনিজ অ্যাপসগুলোকে ব্যান করে একটা মেজর স্টেপস নিয়েছে ইন্ডিয়া চায়নার বিরুদ্ধে। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে এটা করলো সেটা বলা হচ্ছে বেসড অন দি বর্ডার টেনশন, মানে যে বর্ডারের যে টেনশন সেই যে আবহাওয়া সেইটার উপর ভিত্তি করে কিন্তু বর্ডারের যে টেনশনটা হচ্ছিল, যে ব্যাপারটা চলছিল সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা করেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন, দি ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি হ্যাজ ব্যান্ড, মানে ইন্ডিয়ান ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি যেটা, সেটা কি ব্যান্ড করেছে, হ্যাজ ব্যান্ড টোটাল অফ 59 চাইনিজ অ্যাপস, 59 চাইনিজ অ্যাপসকে ব্যান করেছে। তার মধ্যে কি কি আছে, কয়েকটা নাম বলা হচ্ছে কি, ইনক্লুডিং টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার অ্যান্ড বিগ লাইভ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এগুলো আমরা লিখলাম ফার্স্ট ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে, যে বিষয়টা লিখতে চলেছি তার একটা সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া হলো। ঠিক আছে, এইবারে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ দেখব। এখানে কি দেখব, মূল বিষয়বস্তু যেটা ঘটেছে পুরো বিষয়বস্তুটা একদম ডিটেলসে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। এখানে বলছে, দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ ব্যান অন, আ ব্যান অফ 59 চাইনিজ অ্যাপস, তাহলে 59 চাইনিজ অ্যাপস যেটা সেটাকে ব্যান করার একটা ঘোষণা করেছে ইন্ডিয়াতে অন ইয়েস্টারডে, গতকালকে। ঠিক আছে, ইন অ্যাডিশন টু টিকটক, ইউসি ব্রাউজার, হ্যালো, দিস লিস্ট ইনক্লুডস, মানে এইগুলো সংযোজনের পাশাপাশি এই লিস্টে আরও, মানে এই যে এই লিস্টে আর কি কি আছে, সেভারেল পপুলার অ্যাপস লাইক শেয়ার ইট, লাইকি, উইচ্যাট, শেইন, ইটিসি। ঠিক আছে, এই অ্যাপসগুলো কিন্তু ওর মধ্যে আছে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দি ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি, এর মত অনুযায়ী, দিস স্টেপ হ্যাজ বিন টেকেন, এই স্টেপটা নেওয়া হয়েছে টু এনশিওর করতে, নিশ্চিত করতে, ইন্ডিয়ান সাইবার সিকিউরিটি, ইন্ডিয়ানের যে সাইবার সিকিউরিটি সেইটাকে, অ্যান্ড সভরেনিটি, এবং সার্বভৌমত্বকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন, অ্যাকর্ডিং টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের মত অনুযায়ী, দিস 59 অ্যাপস আর ভেরি হার্মফুল ফর দি সভরেনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অফ দি কান্ট্রি, মানে এই বিষয়গুলোর জন্য, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা, এই বিষয়গুলোর জন্য কিন্তু ভারতের পক্ষে এই অ্যাপসগুলো কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, তারপরে দেখুন, দ্যাটস ওয়াই, এই কারণে, দিস অ্যাপস ওয়্যার ব্যান্ড, বা দিস অ্যাপস আর ব্যান্ডও কিন্তু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দ্যাটস ওয়াই, সেই কারণে কিন্তু এগুলোকে ব্যান্ড করা হয়েছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি, মানে এদের মত অনুযায়ী, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স হ্যাজ সেট, কি বলেছে, সে বলছে যে, সেট দ্যাট দিস মোবাইল অ্যাপস, এই মোবাইল অ্যাপসগুলো অন দি অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস প্ল্যাটফর্মস, মানে অ্যান্ড্রয়েড যে প্ল্যাটফর্ম আর আইওএস যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কি করা হচ্ছে, আর বিং মিস ইউজ, সেগুলোকে অপব্যবহার করা হচ্ছে এই অ্যাপসগুলোর দ্বারা, কিসের কারণে, দেখুন, ইন অ্যান অ্যাটেম্পট টু ভায়োলেট দি প্রাইভেসি অফ দি কাস্টমার্স, মানে কাস্টমার্সদের যে ব্যক্তিগত তথ্য সেগুলোকে কিন্তু চুরি করা হচ্ছে, সেগুলোর কিন্তু অপব্যবহার করা হচ্ছে এই অ্যাপসগুলোর মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর দেখুন, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দিস ডিসিশন ইজ টেকেন আফটার কনসিডারিং অল অ্যাসপেক্টস, মানে সমস্ত দিক বিবেচনা করে কিন্তু এই ডিসিশনটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, ইন দি মিডল অফ দিস মান্থ, মানে এই মাসের মিডলে, যে মাসটার কথা বলা হয়েছে, দেখুন আমরা কিন্তু রিপোর্টের ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু তারিখটা দিয়েছি, মান্থটাও কিন্তু দিয়েছি, তাহলে সেই মাসের কথা বলা হচ্ছে। তাহলে কি, ইন দি মিডল অফ দিস মান্থ, এই মাসের মিডলে, 20 ইন্ডিয়ান সোলজার্স ওয়্যার কিল্ড, মানে 20 ইন্ডিয়ান সোলজার্স মারা যায়, অ্যান্ড মোর দ্যান 60 ওয়্যার ইনজুরেড, মানে 60-র বেশি ইনজুরেড হয়, ইন ক্লাসেস বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ফোর্সেস, মানে চাইনিজ এবং ইন্ডিয়ান ফোর্সের মধ্যে যে ঝামেলাটা হয়, যে যুদ্ধটা হয়, যে ক্লাসেসটা হয় তার জন্য। ঠিক আছে, ইট ইজ বিলিভ দ্যাট, এমনটা মনে করা হচ্ছে যে, কি মনে করা হচ্ছে, দি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইডেড টু ব্যান
সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করেছে এটার ব্যান করতে, টু ব্যান দি চাইনিজ অ্যাপস বিকজ অফ ইট। এই কারণে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই অ্যাপসগুলোকে ব্যান করেছে, এইটাই কিন্তু বিলিভ করা হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে পুরো বিষয় যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টা আমরা বিস্তারিতভাবে এই প্যারাগ্রাফে কিন্তু লিখলাম। ঠিক আছে, এইবারে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা কি করবো লাস্ট প্যারাগ্রাফে দেখবো। দেখুন কি ব্যাপারটা এখানে কিভাবে করা হচ্ছে, দেখুন কি লেখা হচ্ছে। এখানে বলা হচ্ছে অ্যালং উইথ দি বয়কট অফ চাইনিজ অ্যাপস, মানে চাইনিজ অ্যাপস বয়কটের পাশাপাশি ইন্ডিয়ানস হ্যাভ স্টার্টেড বয়কটিং চাইনিজ প্রোডাক্টস, মানে ইন্ডিয়ানসরা কি করেছে চাইনিজ প্রোডাক্টসও বয়কট করা শুরু করেছে। অ্যান্ড ইন্ডিয়ান প্রোডাক্টস এবং ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো অ্যান্ড ইন্ডিয়ান অ্যাপসগুলো হ্যাভ টেকেন ইটস প্লেস, তার জায়গা করে নিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন অ্যাজ এ রেজাল্ট, এর ফলে মেনি এক্সপার্টস বিলিভ দ্যাট, মানে অনেক এক্সপার্টস তারা বিলিভ করছেন যে বিশ্বাস করছেন যে দি ইন্ডিয়ান ইকোনমি উইল ফাইন্ড আ নিউ ডিরেকশন অফ ইটস ডেভেলপমেন্ট, মানে ইন্ডিয়ান ইকোনমি কি করবে, তার উন্নয়নের যে নতুন পথ, তার ডেভেলপমেন্টের যে নতুন পথ সেটা কিন্তু খুঁজে পাবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই বিষয়টাকে আমরা এইভাবে লিখলাম, আপনারা যেভাবে লিখছেন সেইভাবে লিখতে থাকুন, সেভাবে লিখে জমা দিতে থাকুন, আমরা সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রসেসটা, এই যে রিপোর্ট ব্যাপারটা আমরা কমপ্লিট করলাম। এখানে আমাদের পরবর্তী হোম টাস্কটা কি ছিল দেখুন, এটা ছিল একটা বঙ্গানুবাদ ছিল, ভালো করে পড়ে নিন, তারপর আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে কি বলছে দেখুন। ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে ইট ইজ ফ্যাক্ট দ্যাট, মানে এটা সত্য যে, বা এটা প্রকৃতপক্ষে এটা সত্য যে, এই যে বিষয়টা বলছে কি, দি মিডল ক্লাস হ্যাড কোলাবোরেটেড, মানে মিডল ক্লাস যারা, মধ্যবিত্ত শ্রেণী যারা, তারা সহযোগিতা করেছিল উইথ দি ব্রিটিশদের সঙ্গে, উইথ দি ব্রিটিশ রুলের সাথে, ব্রিটিশ শাসন ব্যবস্থার সাথে, অ্যাট দি ইনিশিয়াল স্টেজ, মানে প্রাথমিক পর্যায়ে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম, এখানে লেখা হচ্ছে কি, ভালো করে ফলো করুন। প্রকৃত ঘটনা হলো বা সত্য ঘটনা হলো প্রাথমিক পর্যায়ে মধ্যবিত্তরা ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতা করেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলা হচ্ছে, সেকেন্ড লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে পিপল বিলঙ্গিং টু দিস ক্লাস, এই ক্লাসে যারা বিলং করে সেই সমস্ত ক্লাসের লোকেরা ডিড নট ইভেন সাপোর্ট, তারা এমনকি সমর্থন করেনি দি সিপস, মানে সিপাহীদেরকে ডিউরিং দি গ্রেট রিভিলিয়ন, মহা বিদ্রোহের সময়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে, এই শ্রেণীর লোকজন এমনকি মহাবিদ্রোহের সময় বা মহান বিদ্রোহের সময় সিপাহীদের সমর্থন পর্যন্ত করেনি বা করেননি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন নেক্সট লাইন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে বাট, কিন্তু দেয়ার অ্যাটিটিউড গ্রাজুয়ালি চেঞ্জড, কিন্তু তাদের যে অ্যাটিটিউড সেটা কিন্তু গ্রাজুয়ালি চেঞ্জড হতে থাকে, মানে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে থাকে। দেখুন সেইভাবে লেখা হচ্ছে বিষয়টাকে, কি বলা হচ্ছে ভালো করে ফলো করুন। কিন্তু তাদের মনোভাব, মানে তাদের অ্যাটিটিউড ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি লাইন লেখা হচ্ছে, কি আছে এখানে। এখানে বলছে ইভেন, এমনকি দি লিমিটেড নাম্বার অফ এডুকেটেড ইন্ডিয়ানস, মানে ইন্ডিয়ায় সেই সময় এডুকেটেড মানুষের সংখ্যা কিন্তু কম ছিল, তারাও পর্যন্ত কি করেছে, সম্মুখীন হয়েছে উইথ গ্রোয়িং আনএমপ্লয়মেন্ট, মানে ক্রমবর্ধমান যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, তার সেই বেকারত্বে কিন্তু সম্মুখীন হয়েছে তারাও, সেই গুটি কয়েক হাতে গোনা সেই গুটি কয়েক শিক্ষিত ব্যক্তিও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন আমরা কিভাবে লিখছি বিষয়টাকে, এভাবে লিখলাম দেখুন, এমনকি হাতে গোনা সীমিত সংখ্যক শিক্ষিত ভারতীয়রাও ক্রমবর্ধমান বেকারত্বের মুখোমুখি হয়েছিল বা হয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন এখানে। এখানে বলা হচ্ছে মোস্ট অফ দি বেটার পেড জবস, মানে যে সমস্ত জবে ভালো পেড ছিল, ভালো টাকা পাওয়া যেত, ভালো মাইনে পাওয়া যেত, সেই সমস্ত জবসগুলো কি হয়েছিল, ওয়ার রিজার্ভ, সেগুলো সংরক্ষণ করা হয়েছিল ফর দি ইংলিশ মিডল অ্যান্ড আপার ক্লাসেস, সেগুলো মানে ইংরেজে যারা মিডল ক্লাস এবং আপার ক্লাসে থাকতো তাদের জন্য কিন্তু সংরক্ষণ করা হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন কিভাবে লিখছি আমরা বিষয়টাকে। এখানে বলা হচ্ছে ভালো বেতনযুক্ত কাজগুলির বেশিরভাগই মধ্যম ও উচ্চ শ্রেণীর ইংরেজদের জন্য সংরক্ষিত ছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে মোর ওভার দি ম্যাক্সিমাম এজ লিমিট ফর আইসিএস এক্সামিনেশন, মানে আইসিএস এক্সামিনেশনের যে ম্যাক্সিমাম এজ সেইটা ওয়াজ রিডিউসড ফ্রম, সেটাকে কমিয়ে আনা হয়েছিল ফ্রম 21 ইয়ার্স টু 19 ইয়ার্স, মানে 21 বছর থেকে 19 বছরে কমিয়ে আনা হয়েছিল। দাস, এইভাবে মেকিং ইট ইম্পসিবল, এটাকে অসম্ভব করে তোলা হয়েছিল ফর ইন্ডিয়ানদের জন্য টু কম্পিট ফর ইট, এটাতে প্রতিদ্বন্দ্বী করার, মানে প্রতিদ্বন্দ্বী হওয়ার। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। দেখুন আমরা কিভাবে লিখছি বিষয়টাকে। মোর ওভার, মানে তাছাড়া কি আইসিএস পরীক্ষার জন্য সর্বোচ্চ বয়সসীমা 21 বছর থেকে 19 বছর পর্যন্ত হ্রাস করা হয়েছিল। এভাবে ভারতীয়দের পক্ষে এটিতে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব করানো হয়েছিল।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এই বিষয়টা কমপ্লিট করলাম, বঙ্গানুবাদ যে প্যাসেজটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী প্যাসেজটা কি ছিল দেখুন, পরবর্তী হোম টাস্ক ছিল একটা সারাংশ ছিল, ভালো করে লক্ষ্য করুন এখানে কিভাবে বলা হচ্ছে, এই বিষয়টা ভালো করে পড়ুন। এখানে কিন্তু অনেক উদাহরণ দিয়েছে এবং বিষয়টা যেহেতু অনেকটাই বড়, সুতরাং আপনাকে কিন্তু বারংবার পড়ে বিষয়টাকে মানে বুঝতে হবে কি বলতে চাইছে। ভালো করে পড়ুন, যেহেতু বাংলায় বলা আছে, সুতরাং পড়ে আর মানে বলে আর সময় নষ্ট করছি না, জাস্ট কি বলতে চাইছে বিষয়টাকে আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলছে এখানে? তাহলে এখানে কি বলছে যদি আপনি ভালো করে পড়ে থাকেন তখন বুঝতে পারবেন যে এখানে কিন্তু সম্পদ বন্টনের যে ব্যাপারটা, সেই সম্পদ বন্টনের যে অসাম্য, যে সমানভাবে সম্পদ বন্টন করা হচ্ছে না, সেই বিষয়টাই কিন্তু এখানে বলতে চাইছে। তার মানে দেশের সম্পদ যেটা, দেশের সম্পদ আগে কি করা হতো, সমানভাবে কিন্তু দেশবাসীর মধ্যে বন্টন করা হতো, সেটা শহর হোক বা গ্রাম হোক। এই যে বিষয়গুলো আপনি কিন্তু উদাহরণ হিসেবে বলা আছে, আপনি কিন্তু এইভাবে কিন্তু উল্লেখ করতে পারবেন না। এই বিষয়টাকে আপনাকে এরকমভাবে লিখতে হবে কি, যে দেশের যে সম্পদ সেটা কিন্তু আগে সমানভাবে ব্যবহার করা হতো সমস্ত দেশবাসীর জন্য, পূর্বে এরকমভাবেই ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে সেই সম্পদ কি করা হচ্ছে, যারা উচ্চ আসীন ব্যক্তি, মানে যারা উচ্চপদস্থ ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদের ভোগ বিলাসের ক্ষেত্রে কিন্তু ব্যয় করা হচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে দেশের যে সামগ্রিক উন্নয়ন, সেই দেশের সামগ্রিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সাথে সাথে দেশের যে জনজীবন, সেই জনজীবনে কিন্তু বিপর্যস্ত হচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু প্রতারিত হচ্ছে কারা, সমাজ তথা দেশের সমস্ত মানুষজন। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? দেখুন তাহলে এটা যখন আপনি ভালো করে পড়েছেন, বিষয়টাকে যখন বুঝতে পেরেছেন, তখন দেখুন আমরা কিভাবে একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি। টাইটেলটা কিন্তু সুইটেবল হওয়া দরকার। দেখুন কিভাবে টাইটেল দেওয়া হলো, সম্পদের বন্টনের অসাম্যতা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সম্পদ বন্টনের অসাম্যতা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এর পরবর্তী আমরা আনসারটা কিভাবে লিখছি দেখুন, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে দেশের সম্পদের অধিকার সমস্ত দেশবাসীর। ঠিক আছে, পূর্বে সেই সম্পদ সমানভাবে বন্টিত হলেও বর্তমানে সেই সম্পদ উচ্চাসীন ব্যক্তিদের ভোগবিলাসে ব্যয় হয়। ঠিক আছে, ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ জনজীবন বিপর্যস্ত। ঠিক আছে, তারপরে দেখুন ওই যে উদাহরণগুলো দিয়েছে না, যে পুষ্করিণীর জল যে ব্যাপারটা দিয়েছে, তারপরে দেব মন্দিরগুলো ভেঙে পড়ছে, এই যে বিষয়টা বলছে। কিন্তু অন্য কোথায় কি হচ্ছে, অন্য হাতে কি হচ্ছে, ওই যে কোঠাবাড়ি তৈরি করছে, গাড়ি ঘোড়া, তারা সাজ সরঞ্জাম আহার বিহারে তারা উঁচু হয়ে যাচ্ছে, এই যে বিষয়গুলো বলছে, এই বিষয়টা কিন্তু এইভাবেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, যে উচ্চাসীন ব্যক্তিদের ভোগবিলাসে ব্যয় হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ জনজীবন বিপর্যস্ত। সুতরাং এই প্রতারিত ও অসম বন্টনের সমাজকে কখনোই সুস্থ বলা চলে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিভাবে করছি বিষয়টাকে লক্ষ্য করলেন, আপনারা যেভাবে প্রেসিটা করছেন সেইভাবেই কিন্তু বাংলা সারাংশটাকে কিন্তু একই রকমভাবে কিন্তু করবেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের এই সারাংশ প্যাসেজটা আমরা এখানে এইভাবে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কি ছিল দেখুন, সেটা ছিল কি, পরিযায়ী শ্রমিকদের পুনরায় বিদেশে পাড়ি, এই বিষয়ে একটা প্রতিবেদন লিখতে দেওয়া ছিল। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে। ফার্স্ট আমরা একটা টাইটেল দেবো, কি টাইটেল দিলাম, পরিযায়ী শ্রমিকদের পুনরায় বিদেশে পাড়ি। ঠিক আছে, তারপরে প্রতিবেদনের যে ফরম্যাট সেটাকে আমরা এখানে মেনটেন করলাম। তারপরে এই যে ফার্স্ট যে প্যারাগ্রাফ লিখবেন আপনি, সেখানে কি করবেন, পুরো বিষয়টাকে সংক্ষেপে লিখবেন বা কারণটাকে লিখবেন বা তার একটা প্রেক্ষাপট কিন্তু এই বিষয়ে লিখবেন। ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি, কি লিখছি ভালো করে ফলো করবেন। এখানে বলা হচ্ছে একের পর এক হঠাৎ আসা বিপদ ও তার পরিস্থিতির শিকার হলো বাংলা বা ভারতবর্ষ, লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। বিধ্বস্ত জনজীবন। ঠিক আছে, হঠাৎ করেই গত ডিসেম্বর মাসে খবর মিলল চীনের উহান প্রদেশের মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। ক্রমেই তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী এবং আকার নেয় অতিমারীর। ভাইরাসের এই দ্রুত ছড়িয়ে পড়ার পরোক্ষ কারণ ছিল পরিযায়ী শ্রমিক, যারা লকডাউনের জন্য দেশ বিদেশ থেকে ঘরে ফেরে। ঠিক আছে, তাহলে যে বিষয়টা আমরা লিখতে পারি তার একটা প্রেক্ষাপট আমরা এখানে বিষয়টাকে উল্লেখ করলাম। এর পরবর্তী প্যাসেজে আমরা কি দেখবো, পরবর্তী যে প্যারাগ্রাফ, সেখানে আমরা মূল যে বিষয়বস্তু, যেটা আর কি রিপোর্টের মূল বিষয়বস্তু, প্রতিবেদনের মূল বিষয়বস্তু, যেটা নিয়ে আমরা লিখতে চলেছি, সেইটাকেই ডিটেলসে আমরা লিখবো। দেখুন কিভাবে ব্যাপারটাকে এখানে আলোচনা করা হচ্ছে, ভালো করে লক্ষ্য করুন কি বলা হচ্ছে। ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু হলো লকডাউন। ঠিক আছে, ভাইরাস ছড়িয়ে পড়তেই শুরু হলো লকডাউন, বন্ধ হয়ে গেল সমস্ত কলকারখানা, সমস্ত জায়গায় পড়ল তালা। অভাব অনটনের তাড়নায় দেশ বিদেশে কর্মরত বহু পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফেরার তাড়নায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। বহু প্রতিকূলতাকে অতিক্রম করে ঘরে ফেরার কয়েকটা সপ্তাহ কাটতে না কাটতেই তাদের অভাব বেড়েছে 3 গুণ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করা হচ্ছে। তারপরে দেখুন, তাই সব ভুলে অভাবের তাড়নায় কাজের খোঁজে আবার তারা বিদেশে পাড়ি দিচ্ছে। ঠিক আছে, এখনো করোনা সংক্রমণ কমেনি, কিন্তু সেই ভয়কে পিছনে ফেলে তারা ছুটল পেটের দায়ে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে দেখুন, আপন সংসারের প্রাণ রক্ষাতে নিজেরাই নিল প্রাণের ঝুঁকি। ঠিক আছে,
পরিযায়ী শ্রমিকদের অনেকের মতে সরকারের প্রতিশ্রুতি মতো সাহায্য করতে না পারায় তাদের আজকের এই পদক্ষেপ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কি কারণে করা হচ্ছে, মানে কি কারণে তারা পরিযায়ী শ্রমিকরা বিদেশে পাড়ি দিচ্ছে এবং তাদের যে কারণটা সেটা লিখলাম, এবং তাদের যে প্রেক্ষাপটটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে কিছুটা উল্লেখ করা হলো। ঠিক আছে, এইভাবে আমরা যে মিডল যে প্যারাগ্রাফ, যেটা কি মেন প্যারাগ্রাফ, সেভাবে আমরা এইভাবে কিন্তু কমপ্লিট করলাম। আমাদের এবার পরবর্তী যে প্যারাগ্রাফটা হবে, লাস্ট যে প্যারাগ্রাফ প্রতিবেদনে, সেখানে আমরা কি দেখব, লেস ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, কী কী করা উচিত বা কী কী হয়েছে, লেস যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখব। দেখুন কীভাবে এখানে লেখা হচ্ছে। এখানে বলা হচ্ছে, বিশেষজ্ঞদের মতে করোনার এই অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের পুনরায় বিদেশে পাড়ি হতে পারে মহা বিপদের হাতছানি। সেই কারণে তারা আশা করছেন যে বিষয়টিকে সরকারের নজরে আনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের চাহিদা মেটাতে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই যে রিপোর্ট প্যাসেজটা ছিল, অর্থাৎ প্রতিবেদনের যে প্যাসেজটা ছিল, সেটাকে আমরা এইভাবে কমপ্লিট করলাম। তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও শেয়ার করছেন না বন্ধুদের সাথে, তারা অবশ্যই ভিডিওকে শেয়ার করুন। তাহলে আমরা কি করব, এই যে ডেলি বেসিকে আপনাদের কাছে যে এইভাবে আমরা ভিডিওগুলোকে নিয়ে আসি, ক্লাসগুলো করাচ্ছি, তাহলে এইভাবে আমরা প্রতিনিয়ত উদ্যমী হয়ে থাকবো আপনাদেরকে এই ক্লাসগুলো উপহার দেওয়ার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।